চল শুরু করি। আচ্ছা, ফার্স্টে কি বলেছে? কোশ্চেন নাম্বার 24, তাই তো? আচ্ছা, কোশ্চেনটার মধ্যে বলেছে যে কোনো একটি অধিবর্ষে নির্বাচিত দিনগুলির মধ্যে বা পুরো অধিবর্ষে 53টি সোমবার থাকার সম্ভাবনা আমাদের কাছে চাওয়া হয়েছে। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা সোমবারের জায়গায় রোববারও আসতে পারে, রোববারের জায়গায় মঙ্গলবারও আসতে পারে, কিন্তু আমাদের প্রসিডিওরটা সেম হবে, ঠিক আছে? তো অধিবর্ষ, ফার্স্ট অফ অল অধিবর্ষ কাকে বলে? লিপ ইয়ার, ঠিক আছে? লিপ ইয়ারকে আমরা যেটা লিপ ইয়ার বলে আসি, ওটারই বাংলা হচ্ছে অধিবর্ষ। এখন অধিবর্ষের বৈশিষ্ট্য কি বল? ফেব্রুয়ারি মাসে একটা দিন বেশি থাকে, তার মানে বছরেও একটা দিন বেশি থাকবে, 366টা দিন হয়, তাই না? আচ্ছা, এমনি এক বছরে এক বছরে কয়টা, এমনি জেনারেলি কয়টা ধরেন সোমবার, এক বছরে কয়টা সোমবার থাকা উচিত? 52টা। কেন? একদম ঠিক, কারণ পুরো বছরটা 52টা সম্পূর্ণ সপ্তাহে বিভক্ত, তাই না? পূর্ণ সপ্তাহে বিভক্ত, ঠিক আছে? পুরো বছর থেকে 52টা পূর্ণ সপ্তাহ পাওয়া যায়, কিছু এক্সট্রা দিনও পাওয়া যায়, কিন্তু ওই এক্সট্রা কয়েকটা দিন বাদ দিয়ে 52টা পূর্ণ সপ্তাহ থাকে, ঠিক আছে? এখন যখন আমরা লিপ ইয়ারকে ক্যালকুলেট করব, তখন হচ্ছে 52টা পূর্ণ সপ্তাহ আসবে, কিন্তু তার পাশাপাশি এক্সট্রা কিছু দিন আসবে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে সেই কতগুলো এক্সট্রা দিন আসবে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কথাটা ক্লিয়ার? তো এখন পুরো খেলাটা ওই এক্সট্রা দিনগুলোর উপর হবে, ঠিক আছে? এখন 52 সপ্তাহ, তাই না? 52 সপ্তাহের কথা বলা হচ্ছে, আর লিপ ইয়ার মানে 366 দিন। কারণ 52 সপ্তাহ মানে কতদিন হয়ে যায়? এটা কত নম্বর কোশ্চেন? 24 না? শর্টে 24 না? এটা শর্টে 24। আচ্ছা, তাহলে পরে আমাদের হচ্ছে 52 সপ্তাহ, 52 সপ্তাহ তার মানে হয়ে যাচ্ছে কত? 364 দিন। কিন্তু এক বছর, একটা অধিবর্ষে থাকে হচ্ছে 366 দিন। এক অধিবর্ষ এটা কত হয়? 366 দিন হয়। তার মানে অতিরিক্ত দিন সংখ্যা কত? অতিরিক্ত দিন সংখ্যা হচ্ছে 2। এখন যতগুলো সপ্তাহ আসবে ঠিক ততগুলো রবিবার সোমবার আসবে, যতগুলো সপ্তাহ আসবে ঠিক ততগুলো সোমবার আসবে। প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা বার একবার একবার করে আসতে থাকে, তার মানে 52 সপ্তাহ মানে 52টা রোববার অবভিয়াসলি পাওয়া যাবে। তাহলে পরে এই যে 52টা সপ্তাহ, এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 52টি সোমবার। ঠিক বললাম? কিন্তু আমাদের কোশ্চেনে কতগুলো সোমবার আমাদের কাছে চাওয়া হয়েছে? 53টা। তার মানে ওই যে আরেকটা এক্সট্রা সোমবার, সেটা এই অবশিষ্ট 2 দিনের মধ্যে থেকে পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এক্সট্রা যে 2 দিন পড়ে আছে আমাদের হাতে, ওই 2 দিনের মধ্যে থেকে কোনো একটা সোমবার হওয়া উচিত। এখন এই যে দুটো দিন, এই দুটো দিন এর পসিবিলিটি কি কি হয়? এই দুটো দিন কি কি ভাবে হতে পারে? দেখ কি কি হতে পারে, দেখ আমি, কারণ আমার দেখ এই মানে সপ্তাহে 2 দিন, দুটো পরপর দিন, ঠিক আছে? কি কি ভাবে হতে পারে তার টোটাল লিস্টটা আমার চাই। মানে আমার নমুনা দেশের যে টোটাল নমুনা বিন্দুর সংখ্যা, সেই নমুনা বিন্দুর সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো দেখ, নমুনা দেশ অর্থাৎ এস এর মধ্যে এই যে এই দুটো দিন পরপর দুটো দিন কি কি হতে পারে, তার মধ্যে যদি বলিস তাহলে পরে প্রথমে আসতে পারে হচ্ছে মানডে আর টুইসডে হতে পারে। তাছাড়া টুইসডে আর ওয়েডনেসডে, পরপর যাই, টুইসডে ওয়েডনেসডে হতে পারে, ওয়েডনেসডে আর থার্সডে হতে পারে, থার্সডে আর ফ্রাইডে হতে পারে, ফ্রাইডে আর স্যাটারডে হতে পারে, স্যাটারডে আর সানডে হতে পারে, অ্যান্ড সানডে আর মানডে হতে পারে। তাহলে টোটাল কতগুলো নমুনা বিন্দু পাওয়া? আর তো হবে না, কারণ এরপরে মানডের পরে আবার মানডে এন্ড টুইসডে চলে আসবে। তার মানে এই কটা পেয়ার, এই কটা জোড়াই হতে পারে পরপর যেহেতু দিন, তাই আমি সোমের সাথে বুধবার অবশ্যই নিতে পারবো না, ঠিক আছে? এই জন্য দেখ তো আমাদের কাছে এই কটা দিনই আসছে, ঠিক আছে? এই কটা দিনই আমাদের কাছে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এখন কতগুলো এই জোড়া, এই যে 7টা জোড়া দেখা যাচ্ছে সম্ভবত, এই 7টা জোড়া 1 2 3 4 5 6 7, 7টা জোড়া দেখা যাচ্ছে। এই 7টা জোড়ার মধ্যে কয়টা জোড়ায় মানডে আসে? 2টা জোড়ায়। তার মানে এই 7টা জোড়ার মধ্যে থেকে যদি আমাকে মানডে বের করতে হয়, একটা দিন যদি মানডে হওয়ার হয়, তার হওয়ার প্রবাবিলিটি কত হবে?
2/7। দেখ 52টা মানডে তো আমি কনফার্ম পাবোই, ওটা দেখা কি বলেছি ওই আম, মানে খুব অবভিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে যে 52টা সপ্তাহ থেকে 52টা মানডে তো অবভিয়াসলি আসবে। 52টা মানডের কম মানডে আসবে, 51টা মানডে পাওয়া যাবে না, ঠিক আছে, যেরকম বর্ষই হোক না কেন, ঠিক আছে। 52টা মানডে আসতে বাধ্য। এখন আরো একটা এক্সট্রা বা দুটা মানডে আমি পাবো কিনা এটা হচ্ছে পরের প্রশ্ন। তো আমি দেখতে পাচ্ছি দুটো মানডে পাওয়ার কোনো চান্স নেই, কিন্তু একটা মানডে এক্সট্রা আমি পেতে পারি, ঠিক আছে। সেই একটা এক্সট্রা মানডে পাওয়ার প্রবাবিলিটি কত হয়ে যাচ্ছে? 2/7। ক্লিয়ার? কারণ দুটো পজিশনে মানডে দেখতে পাচ্ছি, এই দুটো পজিশনে, আর ওভারঅল 7টা নমুনা বিন্দু আছে, তার মানে প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 2/7। ক্লিয়ার? তার মানে নির্ণয় সম্ভাবনা সম্ভাবনা এটা ইকুয়াল টু 2/7। এই দুটো জোড়ার মধ্যে থেকে আরেক কথা বলতে গেলে, এই দুটো জোড়ার মধ্যে থেকে কোনো একটা জোড়া যদি অকার করে তবেই আমি 53টা মানডে পাবো। এই জন্যই বলা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে, যেহেতু দুটো সাপোর্ট করলো, ডিভাইড বাই টোটাল যেহেতু 7টা ছিল, 7 হয়ে গেল। এখন ভাব এই সেম ঘটনা যদি একটা অর্ডিনারি বছরে হতো তাহলে কি হতো? হ্যাঁ, ভেরি গুড, 1/7। ঠিক আছে, বলতে পারছি কেন? কারণ খুব সিম্পল, যদি এটারই সেকেন্ড পার্ট, এটা কোশ্চেনটারই সেকেন্ড পার্ট, যে 52 সপ্তাহ সেক্ষেত্রে সেখান থেকে আমি 52টা সোমবার পাবো, 52টি সোমবার। এক বর্ষ তা মনে হয়ে যায় 365 দিন। অতিরিক্ত দিন এক্ষেত্রে থাকবে কয়টা? একটা। অতিরিক্ত দিন সংখ্যা এক্ষেত্রে হবে একটি। সেই একটি দিন এর নমুনা দিয়ে যদি আমি বের করতে চাই তাহলে অবভিয়াসলি 7টার মধ্যে যে কোনো একটা দিন হতে পারে। তো আমাদের লাগবে মানডে। মানডে হওয়ার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 1/7। তাহলে নির্ণয় সম্ভাবনা এটা ইকুয়াল টু 1/7। আশা করি বোঝা গেছে, তাই না? হয়ে গেল, ঠিক আছে। লজিকটা ক্যাচ করা গেছে? লেখাটা লিখে দিতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেনের কথা তোরা বলেছিলিস, সেটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? 40 না? S40। কোশ্চেনটার মধ্যে বলা আছে 40 নম্বর কোশ্চেনে যে একটা পরীক্ষায় এ আর বি বলে দুজন পরীক্ষার্থী আছে, ঠিক আছে। এখন এই যে দুজন পরীক্ষার্থী দুজনেই জয়েন্ট এন্ট্রান্সের জন্য অ্যাপ্লাই করছে, এর জয়েন্ট এন্ট্রান্সে হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 0.5 বলা আছে। এ আর বির একসাথে জয়েন্ট এন্ট্রান্সে হওয়ার সম্ভাবনা বলা আছে 0.3। জিজ্ঞেস করেছে যে বি এর জয়েন্ট এন্ট্রান্সে হওয়ার সম্ভাবনা 0.9 হতে পারে কি? তো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, বি এর জয়েন্ট এন্ট্রান্সে হওয়ার সম্ভাবনা 0.9 হলো, ঠিক আছে। দেখি তাতে কি সমস্যা হয়, ঠিক আছে, চেক কর। তার আগে আমি ধরে নিচ্ছি যে এ আর বির যে জয়েন্ট এন্ট্রান্সে হবে সেই যে ঘটনাটা সেটা এক্স আর ওয়াই দ্বারা নির্দেশিত হচ্ছে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কি হবে, এ আর বি দুজনেরই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হওয়ার যে ঘটনা, ধরি এ ও বি দুজনেরই জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হওয়ার ঘটনা, ক্যাপিটাল এক্স ও ক্যাপিটাল ওয়াই দ্বারা নির্দেশিত হয়। ক্যাপিটাল এক্স ও ক্যাপিটাল ওয়াই দ্বারা নির্দেশিত হয় জিনিসটা। তো কোশ্চেনে বলা আছে প্রবাবিলিটি অফ এক্স এটা ইকুয়ালস টু কত বলা আছে? 0.5, তাই না? প্রবাবিলিটি অফ এ আর বির একসাথে হওয়া, একসাথে মানে ইন্টারসেকশন, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এটা দেওয়া আছে 0.3। আমি ধরছি
যে পয়েন্ট প্রবাবিলিটি অফ ওয়াই দ্যাট ইজ বি এর জয়েন্ট এন্ট্রান্সে মাধ্যমে ভর্তি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সেটা 0.9 ধরে নিলাম। কোশ্চেনটা জিজ্ঞেস করেছে 0.9 হতে পারে কি, আমি ধরে নিচ্ছি 0.9, ঠিক আছে, দেখি সমস্যাটা কি হয়। ঠিক আছে, 0.9 ধরলে পরে কোনো প্রবলেম অকার করে কিনা। এখন আমি যদি প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই বের করতে যাই, প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন মানে হয় এ অথবা বি এর নির্বাচিত হওয়ার ঘটনা, ঠিক আছে, ইউনিয়ন মানে আমরা জানি অথবা, তো হয় এ বা বি এর নির্বাচিত হওয়ার ঘটনা যদি আমরা ঘটনার প্রবাবিলিটি যদি আমরা বের করতে যাই, কি হবে দেখি। এটা ফর্মুলা হয় কি, ফর্মুলা পি অফ এক্স প্লাস মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। অ্যাপ্লাই করে দিলাম। পি অফ এক্স এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই 0.5, এটার জায়গায় 0.9 লিখে দিলাম, এখানে 0.3 লিখলাম। দেখ এটাকে ক্যালকুলেট করলে আসছে 1.1, প্রবাবিলিটির ভ্যালু চলে আসলো 1.1। সেটা তো হতে পারে না, ঠিক আছে। এখন এটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, অতএব গ্রেটার দেন 0 না, গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে, যা হতে পারে না, হতে পারে না। অতএব সমস্যা আকার করলো কি, যে এক্স অথবা ওয়াই এর হওয়ার জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে হওয়ার সম্ভাবনা, ও বলছে না এটা পসিবল না, ঠিক আছে। তো তাহলে পরে প্রবাবিলিটি অফ ওয়াই যদি আমরা 0.9 নিই তাহলে এই জিনিসটা অকার করছে, এই জন্য প্রবাবিলিটি অফ ওয়াই 0.9 নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে অতএব প্রবাবিলিটি অফ ওয়াই নট ইকুয়ালস টু 0.9। ক্লিয়ার হলো? বোঝাচ্ছে প্রবাবিলিটি অঙ্কগুলো? ওকে, তাহলে একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করা যাক, ঠিক আছে। চ্যাপ্টার নাম হচ্ছে বিস্তৃতির পরিমাপ। সঙ্গে ক্যালকুলেটর লাগতে পারে। দেখ বিস্তৃতির পরিমাপ, বিস্তৃতির পরিমাপ এটা হচ্ছে রাশিবিজ্ঞানের একটা চ্যাপ্টার, ঠিক আছে। রাশিবিজ্ঞান ক্লাস 10-এ তোরা লাস্ট পড়েছিলিস হচ্ছে গড়, মধ্যমা, যৌগিক গড়, মধ্যমা আর সংখ্যা গুণমান, তাই না? এই তিনটা নির্ণয় আমাদের ক্লাস 10-এ শেখানো হয়েছিল, ঠিক বললাম? এখন এর পরে আসে হচ্ছে বিস্তৃতি পরিমাপ। এখন বিস্তৃতি পরিমাপ জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা আমাদেরকে বুঝতে লাগবে, ঠিক আছে। তো সেটা এক্সপ্লেন করছি, দেখ একটা সুন্দর এক্সাম্পল সাহায্যে, ঠিক আছে। এক্সাম্পলটাকে লক্ষ্য কর এবং কেন বিস্তৃতি পরিমাপটা দরকার এটাও বোঝার চেষ্টা কর, ঠিক আছে। বিস্তৃতি পরিমাপটা দরকারটা কেন? ফার্স্ট অফ অল হেডিং দিয়ে দিই বিস্তৃতি পরিমাপ। বিস্তৃতির পরিমাপ, আচ্ছা দেখ আমি দুটো ডেটা নিচ্ছি এ আর বি বলে, ঠিক আছে। তোরা যেটা করবি এ আর বির যৌগিক গড়টাকে ক্যালকুলেশন করবি, ঠিক আছে। এর ডেটাগুলো হচ্ছে 17, এর যে ডেটাগুলো সেটা হচ্ছে 17, 33 আর 40। বি এর ভ্যালুগুলো হচ্ছে 30, 35 আর 45, ঠিক আছে। 30, 35, 45। তোরা একটু যৌগিক গড়টা বের করতে পারবি? যৌগিক গড়ের নিয়ম মনে আছে? কি করে যৌগিক গড়? আচ্ছা, যৌগিক গড়ের নিয়ম হচ্ছে যৌগিক গড় বা গড় বাংলায় বলতে গেলে অ্যাভারেজ, বাংলা বুঝতে গেলে হচ্ছে বাংলায়, ইংরেজিতে বলতে গেলে অ্যাভারেজ, অথবা বাংলা আরেকটা নাম হচ্ছে মধ্যক, ঠিক আছে। তো এই যে জিনিসটা মধ্যক বল বা যৌগিক গড় বল বা অ্যাভারেজ বল, এটা বের করা খুব সহজ নিয়ম কি, ডেটাগুলোর যোগফল ডিভাইডেড বাই ডেটাগুলোর নাম্বার, ঠিক আছে। ডেটাগুলোর যোগফল ডিভাইডেড বাই ডেটাগুলোর নাম্বার। কতগুলো প্রথমে দেখতে হবে কি কি ডেটা যোগ হচ্ছে, ডিভাইডেড বাই যতগুলো ডেটা আছে তো। তো দেখ দুজনেরই যৌগিক গড় যদি বের করি, যৌগিক গড় এখন ক্যালকুলেশন করছি। দেখ এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে?
এই তিনটাকে যোগ করলে চলে আসছে 90, তাই তো? আর এই তিনটাকে যোগ করলে আসছে 110, তাই তো? আচ্ছা, এটাকে তাহলে একটু কমিয়ে দিই, এটাকে 25 করে দিলাম, ঠিক আছে? 25 করলাম। এখন 90 হয়ে যাচ্ছে। তাহলে দুজনেরই যোগফল হচ্ছে 90, এরও যোগফল 90। এটা ডিভাইডেড বাই 3 যদি করি, এটা ডিভাইডেড বাই 3 যদি করি, তাহলে যৌগিক গড় দুজনেরই আসছে কত? 30 করে, তাই না? দুটো তথ্যেরই যৌগিক গড় সমান, দুটো তথ্যেরই যৌগিক গড়টা সেম, কত? 30। এখন তোকে আমি একটা কথা বলছি, এদের মিনিং গুলো একটু সাজাই। কি, আমি দুটো সেকশন নিয়েছিলাম, ঠিক আছে? দুটো সেকশন নিয়েছি, ধরে নে দুটো ব্যাচে, এ ব্যাচ আর বি ব্যাচ এর তিনজন করে স্টুডেন্ট পড়ে, ঠিক আছে? এ ব্যাচ এর স্টুডেন্টরা কোনো একটা পরীক্ষায়, ঠিক আছে, ধরে নিচ্ছি সেই পরীক্ষাটা হয়েছে 50-এ, সেই পরীক্ষার মধ্যে তারা পেয়েছে হচ্ছে 17, 33 আর 40 এরকম করে। আর বি ব্যাচের যে স্টুডেন্টরা তারা পেয়েছে 30, 35 আর 25 এরকম করে। দুটো ব্যাচেরই তো গড়টা সেম, তা তুই কোন ব্যাচটাকে বেটার বলবি? দুটো ব্যাচেরই তো গড়টা সেম। দেখ, দুটো ব্যাচেরই যৌগিক গড় সেম আসছে। একটা পরীক্ষা হয়েছে 50-এ, 50-এর মধ্যে এ ব্যাচের স্টুডেন্ট গুলো আর বি ব্যাচের স্টুডেন্ট গুলো, তারা সবাই যে নাম্বার গুলো পেয়েছে তার ডেটাটা আমি তৈরি করেছি। এখন আমি এক্সাম্পল সেট করছি, ঠিক আছে? এই ডেটাগুলোর মিনিং গুলো তোদেরকে বলছি। না, সবসময় তা হয় না। আমি বলছি ব্যাচ বেটার, কোন স্টুডেন্ট বেটার এটা বলিনি, ঠিক আছে? আমি বলছি ব্যাচ। ব্যাচ মানে ওভারঅল একটা সেন্স আসে, ঠিক আছে? একটা টিম ওয়ার্ক বলতে পারিস। তো কোন টিমটাকে তুই বেটার বলবি? হ্যাঁ, বি কে কেন বেটার বলবি? দেখ, এখানে যে গল্পটা হচ্ছে যে দুটো পরীক্ষা হয়েছে তো, এ আর বি, বলে দুটো মানে এ আর বি দুটো ব্যাচ, তো দুটো ব্যাচই সেম পরীক্ষা দিয়েছে, সেম কোশ্চেন পেপারে আর সেম টোটাল মার্কসের উপর। তারা কিছু কিছু না করে নাম্বার পেয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যে ব্যাচটা, এ ব্যাচের স্টুডেন্ট গুলোর যে মার্কসের ভ্যারিয়েশন, ঠিক আছে, মার্কসের ভ্যারিয়েশনটা অনেক বেশি। মানে একটা স্টুডেন্ট 17 পেয়েছে আর একটা স্টুডেন্ট 40 পেয়ে বসে আছে, ঠিক আছে? কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় বি ব্যাচের স্টুডেন্ট গুলোর 30, 35, 25, ঠিক আছে, মানে ভ্যালু গুলোকে দেখ খুব কাছাকাছি। তো যখন এরকম ভাবে হবে, আর আমি ধরে নিচ্ছি কেউ দেখা দেখি করেনি, ঠিক আছে? আমি এটা ধরে নিচ্ছি যে কেউ কারো খাতা দেখে নাই, খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে সবাই, ঠিক আছে? তো সেরকম ক্ষেত্রে কি হচ্ছে, আমি বি ব্যাচের স্টুডেন্ট গুলোর নাম্বার গুলোকে বেশি স্টেবল বলবো। তার মানে বি ব্যাচ বেটার ওয়েতে জিনিসটাকে স্টাডি করেছে, ঠিক আছে? বি ব্যাচের স্টুডেন্টরা বেটার ওয়ে, এক সেম পড়া, সবাইকে সেম। এই যে ভিডিও বানাচ্ছি, ভিডিওটা সবাই দেখছে, 6 জন দেখেছে, কিন্তু ফার্স্ট ব্যাচের স্টুডেন্টরা ভিডিওটা অত বেশি অ্যানালাইজ করতে পারেনি, সেকেন্ড ব্যাচের স্টুডেন্টরা ওটাকে আরো বেটার অ্যানালাইজ করে স্টাডি করেছে, ঠিক আছে? তো যখন এরকম হবে তখন আমরা দেখ কি হয়ে গেল, যে শুধুমাত্র তাদের নাম্বার থেকে, নাম্বারকে ইয়ে করে আমি বলে দিচ্ছি যে এই পরীক্ষাটাতে বেটার পারফর্ম করেছে বি ব্যাচের স্টুডেন্টরা, ঠিক আছে? কেন? কারণ ওদের ডেটাটা যদিও বা হাইয়েস্ট কিন্তু এ ব্যাচ থেকে, ঠিক আছে, কিন্তু ব্যাচ ওয়াইজ যদি বলি, আমি হাইয়েস্ট স্টুডেন্টের কথা বলছি না, আমি বলছি ব্যাচ ওয়াইজ। ব্যাচ ওয়াইজ আমি বলবো বিটা বেশি সুইটেবল, বেশি আর কি তোর মানে বি এর এনভায়রনমেন্টটা বেশি ভালো, ঠিক আছে, তুলনামূলকভাবে। ক্লিয়ার? এটা এটা শুধুমাত্র আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। এটা কিন্তু ধরে নে তুই ভেবে দেখ একটা জিনিস, যে একটা কোম্পানিতে 3জন কর্মচারী কাজ করে, ঠিক আছে? 3জন কর্মচারী কাজ করছে। তো 3জন কর্মচারীর, কোম্পানিটার নাম হচ্ছে এ, 3জন কর্মচারীর ধরে কাজ ওদের প্রায় সেম, ঠিক আছে? 3জন কর্মচারীর কাজই প্রায় সেম। তো ফার্স্ট যে কর্মচারী সে 17,000 টাকা পাচ্ছে মান্থলি, সেকেন্ড কর্মচারী 33,000 টাকা, আর থার্ড কর্মচারী 40,000 টাকা করে পাচ্ছে মান্থলি, ঠিক আছে? তো এরকম একটা কোম্পানি হচ্ছে এ। আরেকটা কোম্পানি বি বলে, সেখানেও 3জন কাজ করছে, ঠিক আছে? ধরে নে এ আর বি দুটো কোম্পানি সেম ফিল্ডে সেম জিনিসের উপর কাজ করে, ঠিক আছে? তো বি কোম্পানির যে কর্মচারীরা তারা কিছুটা এরকম টাইপের স্যালারি পায়। এর একজন পায় হচ্ছে 30,000 টাকা, একজন 25, একজন 35,000 টাকা। তো কোয়েশ্চেন হচ্ছে যে তুই তোর সিভি মানে তোর যে বায়োডাটাটা কোন কোম্পানি থেকে জমা দিবি, ঠিক আছে? অবভিয়াসলি কোয়ালিটি অ্যানালাইসিস, ঠিক আছে? তুই এই যে বিস্তৃতি পরিমাপ, এর সাহায্যে কি করতে পারিস? কোয়ালিটি অ্যানালাইজ করতে পারিস যে কোনটা বেটার, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? শুধুমাত্র গড় দেখে আমরা এটা বুঝতে পারি না যে কোনটা বেটার। অনেক সময় গড় যখন সেম হয়ে যাবে, কারণ দেখ দুটো ক্ষেত্রেই অ্যাভারেজ স্যালারি হচ্ছে 30,000 টাকা,
দুটো কোম্পানিরই অ্যাভারেজ স্যালারি হয়েছে 30,000 টাকা, বাট স্টিল আমি বলবো যে না, বি কোম্পানিটা জয়েন করা বেটার, বিকজ ওখানে বৈষম্যটা কম। ঠিক আছে, ওখানে কর্মবৈষম্য কম। আমরা তিনজন যদি সেম সেম টাইপের কাজ করে, তাহলে ওদের স্যালারি তো প্রায় সেম হওয়ার কথা, এতটা ডিফারেন্স থাকার কথা না। ঠিক আছে, যদি সেম অ্যামাউন্ট অফ মানে ওয়ার্ক অ্যান্ড লোড সবাই দিয়ে থাকে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার? তো এই যে বিস্তৃতির পরিমাপ, এর সাহায্যে আমরা কি করি? আমরা করি হচ্ছে কোয়ালিটি অ্যানালাইসিস। আমরা কি করি? যে তথ্যটা কতটা বেটার। কারণ তথ্যটা কতটা বেটার এটা কি করে বুঝবো? যে এর যে মধ্যক হয়, এর যে যৌগিক গড় হয়, যৌগিক গড় থেকে প্রদত্ত তথ্যগুলো কতটা স্ক্যাটার্ড ভাবে আসে, কতটা বিস্তৃতির আকারে আছে। মানে যৌগিক গড় ছিল 30, 30 থেকে সব থেকে ছোট যে ভ্যালুটা সেটা হচ্ছে 17, কতটা ডিফারেন্স আছে? 13 ডিফারেন্সে। আর 30 থেকে এই গ্রুপের হচ্ছে হাইয়েস্ট যেটা, সেটা 10-এর ডিফারেন্সে। কিন্তু সেই জায়গায় যে এখানকার 30-এর থেকে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 5-এর ডিফারেন্সে, আর হাইয়েস্ট ভ্যালু 5-এর ডিফারেন্সই আছে। বেশি এই যে বিস্তৃতি পরিমাপ যতটা কম হবে, একটা তথ্যের বিস্তৃতি পরিমাপ যত কম, তথ্যটা তত বেশি সুইটেবল, তত বেশি স্টেবল বলবো আমরা জিনিসটাকে। ঠিক আছে, এরকমই মানে আমরা ডেটাটাকে এভাবে অ্যানালাইজ করব থ্রু দিস, মানে কি বলি, বিস্তৃতি পরিমাপ। ঠিক আছে, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি, ওই হ্যাঁ, মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, তো মেজার্স অফ ডিসপারশনের সাহায্যে এই কোয়ালিটি গুলো আমরা বুঝে থাকি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছিস যে কি কাজে লাগে এই জিনিসটা। এখন কোশ্চেন হচ্ছে যে কিসের মাধ্যমে এই বিস্তৃতি পরিমাপটাকে হিসাব করা হয়। তো টোটাল 4টা পদ্ধতি আছে। ঠিক আছে, 4টা পদ্ধতি আছে, সেই 4টা পদ্ধতির সাহায্যে আমরা বিস্তৃতি পরিমাপকে হিসাব করে থাকি। সব থেকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সব থেকে উইক পদ্ধতি বলতে পারিস, আর লাস্ট যেটা বলছি সেটা হচ্ছে সব থেকে স্ট্রং পদ্ধতি। ঠিক আছে, বিস্তৃতি পরিমাপ অ্যানালাইজ করার। ফার্স্টে বিস্তৃতি পরিমাপ, এটাকে যদি এইভাবে লিখি, বিস্তৃতির পরিমাপ, তাহলে এখানকার যে পদ্ধতিগুলো আছে, পদ্ধতিগুলো সেটা 4 ভাগে বিভক্ত। কি কি 4 ভাগ? ফার্স্টে হচ্ছে বিস্তার বা প্রসার। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে বিস্তার বা প্রসার। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে চতুর্থক। ঠিক আছে, চতুর্থক। বাংলা জানি কি বলে কোয়ার্টারলি ডেভিয়েশনকে? চতুর্থক। এক সেকেন্ড, হ্যাঁ, নামটা হচ্ছে চতুর্থক কোয়ার্টারলি ডেভিয়েশন। এক সেকেন্ড। চতুর্থক পার্থক্য। ডেভিয়েশনের বাংলা হচ্ছে পার্থক্য, চতুর্থক পার্থক্য। থার্ডেরটা হচ্ছে গড় পার্থক্য। থার্ডেরটা হচ্ছে গড় পার্থক্য। আর ফোর্থেরটা হচ্ছে সমক পার্থক্য। এই যে 4টা পার্থক্য বললাম, এই যে 4টা পদ্ধতি বললাম, এই 4টা পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হচ্ছে বিস্তার বা প্রসার। সব থেকে সহজ পদ্ধতি এটা, কিন্তু এটা এই যে তোর ডেভিয়েশন অ্যানালাইসিস, বিস্তৃতি পরিমাপের জন্য সমক পার্থক্য, সমক, ইংরেজিতে বলতে গেলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এই নামটা আমাদের লাগবে, শর্টে এসডি বলে থাকি আমরা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি। তো এই যে বিস্তার বা প্রসার, ঠিক আছে, বিস্তার বা প্রসার, এটা সব থেকে সহজ। এই যে 4টা ক্যাটাগরির মধ্যে সব থেকে সহজ হচ্ছে এটা, এটা সব থেকে উইক বলতে পারিস। এর সাহায্যে অত বেশি কিছু আমরা তথ্যটার থেকে অ্যানালাইজ করতে পারি না। আর সবার লাস্টে যেটা নাম লিখলাম সমক পার্থক্য, এটা সব থেকে স্ট্রং। ঠিক আছে, কিন্তু এটা একটু জটিল। ঠিক আছে, তো আমরা একে একে 4টা জিনিসই বুঝবো। এদের মধ্যে থেকে এই দুটো আমাদের সিলেবাসে নেই, বিস্তার বা প্রসার এবং চতুর্থক পার্থক্য, এটা আমাদের সিলেবাসে নেই। আছে হচ্ছে গড় পার্থক্য এবং সমক পার্থক্য, বাট আমি 4টা জিনিসই বলে দেবো। ঠিক আছে, কি কি হয় অল্প অল্প করে আলোচনা করে দিচ্ছি। তো বিস্তার বা প্রসার এর ক্ষেত্রে কি করতে হয়? তো ধরে একটা তথ্য দেওয়া আছে, এই যে এটাই ধরে নে। ঠিক আছে, 17, 33, 40, আমি একটা ডেটা দিয়েছি, ডেটার মধ্যে 3টা সংখ্যা দিয়েছি। আমরা কি করব? বিস্তার বা প্রসার মানে হচ্ছে সব থেকে বড় যে ডেটাটা দেওয়া আছে, সব থেকে বড় যে সংখ্যাটা দেখা যাচ্ছে, মাইনাস সব থেকে ছোট সংখ্যাটা, সেই যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাকে বলা হবে এই তথ্যের প্রসার। ঠিক আছে, তার মানে এই যে এর প্রসার কত হবে আর বি এর প্রসার কত হবে, সেই হিসাবে এর প্রসার দেখ হবে হচ্ছে সব থেকে বড় হচ্ছে এর মধ্যে দেখা যাচ্ছে 40কে, আর সব থেকে ছোট কাকে দেখা যাচ্ছে, যে সংখ্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 17। তার মানে এর প্রসার হচ্ছে 23, আর বি এর ক্ষেত্রে শেপটা হচ্ছে 30 মাইনাস 35 মাইনাস 25, দ্যাট ইজ 10 হলো।
প্রসারের মান যত কম হবে তথ্যটা তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, প্রসারের মান যত কম তথ্যটা তত বেশি স্টেবল। ঠিক আছে, কিন্তু এটা করতে গিয়ে আমরা ভালো পদ্ধতি কাকে বলবো, যেটার মধ্যে সব তথ্যের সব একটা গ্রুপ ডেটার সব সংখ্যাগুলো কাজে লাগবে। এই যে গ্রুপ ডেটা ছিল, তিনটা সংখ্যা ছিল, এর মধ্যে তিনটে সংখ্যার মধ্যে কিন্তু একটা সংখ্যা আমার কাজেই লাগলো না। ঠিক আছে, শুধুমাত্র সব থেকে বড়টা সব থেকে ছোটটা কাজে লাগলো। এই জন্য এই মেথডটাকে আমরা ইউজুয়ালি রিজেক্ট করে দিই, কারণ এখানে সবাই পার্টিসিপেট করেনি। আমরা সেই মেথডটাকে ভালো মেথড বলবো যেটার মধ্যে সবাই পার্টিসিপেট করবে। ঠিক আছে, সব সংখ্যাগুলোতে যে জিনিসটা বোঝা যাবে। ক্লিয়ার? আচ্ছা, চতুর্থক পার্থক্য, কোয়ার্টাইল ডেভিয়েশন, এটা একটু বুঝতে হবে। এখানে একটা নিয়ম আছে। এই যে সংখ্যাগুলো, সবার প্রথম কাজ হচ্ছে যে যদি তোমাকে কোয়ার্টাইল ডেভিয়েশন ক্যালকুলেট করতে হয়, তোমাকে তথ্যটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তো এই যে এর তথ্যগুলো ছোট থেকে বড় আকারেই সাজানো আছে। ঠিক আছে, কিন্তু বি এর গুলো ছোট থেকে বড় আকারে সাজানো নেই। তো আমি যদি বি এর তথ্যগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই, তাহলে 25, তারপরে হবে হচ্ছে 30, তারপরে হবে 35। ঠিক লিখলাম? ঠিক আছে, এখন চতুর্থক পার্থক্যের জন্য আমাদেরকে দুটো জিনিস হিসাব করতে লাগে। একটা হচ্ছে Q1 আর একটা Q3। ঠিক আছে, Q1 আর Q3, Q1 আর Q3। Q1 এর মান কত? Q1 এর মান হচ্ছে, হ্যাঁ, Q1 এর মান হচ্ছে, না, Q1 হচ্ছে মানে Q1, আমি তোকে বলি Q1 মানে প্রথম সংখ্যাটা যে সবসময় হবে তা না। ঠিক আছে, আমি যখন Q1 কে হিসাব করবো তখন কিভাবে হিসাব করবো? প্রথমত দেখবো যে টোটাল কতগুলো সংখ্যা আছে। টোটাল সংখ্যাটাকে আমি বলছি n। ঠিক আছে, টোটাল সংখ্যাটাকে বলা হচ্ছে n। তাহলে এই অঙ্কে n এর মান কত? 3। এর জন্য বি এর জন্য আমাদের Q1 এর যে ফর্মুলা সেটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 4 তম পদ, n+1 বাই 4 তম পদ। এখন n+1 বাই 4 বলতে n, এই যে তথ্য 17, 33, 40, এর n+1 বাই 4, দেখ n+1 করলে কত হয়? 3+1, 3+1 বাই 4 করলে কত হয়? 1। তার মানে যেটা ও বললো ওটাই, যে কত হয়ে যাচ্ছে Q1 এর মান 17। ঠিক আছে, যদি আমি এখানে আরো 5টা তথ্য নিতাম, এটা এর ক্ষেত্রে হলো, বি এর ক্ষেত্রে আমরা পরে হিসাব করছি। ঠিক আছে, আগে এরটা বের করে নি, বি এর কোয়ার্টাইল ডেভিয়েশনের মানটা বের করি, বি এর কোয়ার্টাইল ডেভিয়েশনের মানটা বের করি। যার মান কম সে তত ভালো। ঠিক আছে, যার মান কম, এই প্রত্যেকটা ক্ষেত্রে যার মান কম হবে সেই বেটার। কথাটা ক্লিয়ার? কারণ এরা হচ্ছে প্রত্যেকে পার্থক্য, এরা প্রত্যেকে হচ্ছে ডিফারেন্স। তো ডিফারেন্সটা যত কম হবে তথ্যগুলো তত বেশি স্টেবল হয়ে যাবে, তত বেশি গড়ের কাছাকাছি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন Q1 এর মান হয়ে যাচ্ছে তাহলে কত? 17 এটা ক্ষেত্রে। আর Q3 মান কত হবে? Q3 হিসাবটা হচ্ছে 3 ইন্টু n+1 বাই 4 তম পদ। তাহলে কত হয়ে যাচ্ছে? 3 তম পদ। 3 তম পদ কত? 40। তাহলে আমরা Q1 আর Q3 দুজনেরই মান পেয়ে গেলাম। ঠিক আছে, এ ডেটার জন্য আমরা Q1 আর Q3 দুজনেরই মান পেয়ে গেলাম। এখন রুল কি? কোশ্চেন হচ্ছে যে নিয়ম কি, কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলাটা কি? আমরা তো Q1 আর Q3 বলে দুটো সংখ্যাকে হিসাব করলাম। এখন এই যে এটাকে Q1 কে বলা হয় প্রথম চতুর্থক, আর এটাকে বলা হয় তৃতীয় চতুর্থক। ঠিক আছে, প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থক। ক্লিয়ার? এরকম দ্বিতীয়, মানে চতুর্থ। ঠিক আছে, এরকম অনেকগুলো চতুর্থক পাওয়া যেতে পারে। ঠিক আছে, নিয়মটা কি? খুব সিম্পল, n+1 বাই 4 তোমাকে হিসাব করতে হবে, দ্বিতীয় চতুর্থক হলে *2 করতে হবে, তৃতীয় হলে *3 করতে হবে, চতুর্থ হলে *4 করতে হবে, পঞ্চম হলে *5 করতে হবে। এভাবে তুমি একটা চতুর্থক পেতে থাকবে। এখন তুমি যত বেশি ডেটা নিবে, আজকে তুমি যদি এখানে 3টার জায়গায় 10টা নিতে বলো, তাহলে তোমার প্রথম চতুর্থকের মান কততম পদ আসতো? এখানে যদি 3টার জায়গায় 10টা ডেটা থাকতো, মানে n এর ভ্যালু যদি 10 হতো, তাহলে Q1 কততম পদ হতো? হ্যাঁ, 11/4 করলে কত হয়? 2 পয়েন্ট সামথিং, মানে তৃতীয় পদ। মানে 2 পয়েন্ট সামথিং মানে 2 এর থেকে বড়। 2 এর থেকে বড় মানে আমাকে তৃতীয় পদটাই নিতে হবে। 2.1 তম পদ বলে তো কোনো কথা হয় না, না? হ্যাঁ, 2 এর থেকে বড় যখন হয়ে যাচ্ছে তাহলে আমরা ওটাকে তৃতীয় পদ হিসেবে ট্রিট করে নেব। ঠিক আছে, তাহলে তৃতীয় পদ। ক্লিয়ার? তাহলে পরে সেক্ষেত্রে Q1 এখানে যেমন Q1 হয়ে যাচ্ছে প্রথম পদ, সেক্ষেত্রে Q1 হয়ে যাবে তৃতীয় পদ। ঠিক আছে, n এর মান আরো বড় নেই,
Q1 এর ভ্যালুটা আরো পরের দিকে আসবে। বুঝতে পারছি কিভাবে Q1 Q3 এগুলো হিসাব হচ্ছে। এখন যেটা আমাদের এ গ্রুপ এর জন্য সর্বপ্রথমত এই যে কোয়ার্টাইল ডেভিয়েশন এর ফর্মুলাটা কি, তো এই যে চতুর্থক পার্থক্য এর ফর্মুলা হচ্ছে এটা ইকুয়ালস টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে 40 মাইনাস 17 বাই 2 কত হচ্ছে, তাহলে 6 পয়েন্ট না 6 হবে না 23 না 23 বাই 2 মানে কত হয় 11.5, ঠিক আছে 23 বাই 2 মানে 11.5 হয়ে যাচ্ছে। হলো, তাহলে এটা হচ্ছে এ ডেটার জন্য যে কোয়ার্টাইল ডেভিয়েশন তার মান হয়ে যাচ্ছে এটা। বি এর জন্য এই ডেভিয়েশনের মান কত হবে, দেখ সিম্পলি এই অঙ্কের ক্ষেত্রে যেটা ম্যাচ করে যাচ্ছে সেটা হচ্ছে যেটা আমাদের এর আগে বিস্তার আসছিল, বিস্তার বাই 2 করলে হচ্ছে 5। দেখ অবভিয়াসলি বি এর চতুর্থক পার্থক্য এর চতুর্থক পার্থক্যের থেকে কম আসলো। আমি একটু আগে বললাম যার এই পার্থক্যগুলোর মান কম আসবে সে তত বেশি ভালো ডেটা। তুই খেয়াল করে দেখবি এই চারটার জন্যই। আরেকবার বল। আচ্ছা, এই যে চারটা পদ্ধতিতে আমরা যদি এই দুটো উদাহরণকে নিয়ে আলোচনা করি তাহলে পরে সবসময় বি এর যে পার্থক্যের মানটা এর পার্থক্যের মান থেকে কম আসবে, কারণ আমরা শুরুতেই ক্যাচ করে নিয়েছি বি এর ডেটাগুলো বেশি স্টেবল হয়ে আছে, ঠিক আছে, বেশি গড়ের কাছাকাছি হয়ে আছে। ক্লিয়ার? তো ব্যাস আমি নিয়মগুলো শিখাচ্ছি কি করে হয়। তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি কোশ্চেন যেটা দিয়ে আসবে সেটা হচ্ছে সমক পার্থক্য, ঠিক আছে। চতুর্থ পার্থক্য বোঝা গেল, বিস্তারে বোঝা গেল, এই দুটো আমাদের সিলেবাসে নেই, আমি তাও বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি জিনিসটা অত বেশি কঠিন লাগলো না, ঠিক আছে। চলে আসি গড় পার্থক্যে। এই দুটোর যে নেগেটিভ ইম্প্যাক্ট খেয়াল করে দেখ, দুটো পদ্ধতিরই যে নেগেটিভ ব্যাপার, একটা কমন নেগেটিভ ব্যাপার কি বলতো, একদম ঠিক, সব সংখ্যাগুলো পার্টিসিপেট করছে না, ঠিক আছে। এই যে তোর ডেটা, এই যে গ্রুপ ডেটা, এই গ্রুপ ডেটার এই যে একসাথে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর সব যে সংখ্যাগুলো তারা পার্টিসিপেট করছে না, কেউ না কেউ বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যা বুঝলাম এই দুটোতেই আমরা কি করছি, পার্টিকুলারলি কয়েকটা তথ্যের মধ্যে থেকে পার্টিকুলারলি কয়েকটা সংখ্যাকে নিয়ে আলোচনা করছি জাস্ট, ঠিক আছে, পুরো ডেটাটাকে নিয়ে আলোচনা করছি না। কিন্তু গড় পার্থক্য সেটা না, গড় পার্থক্যের মধ্যে সবগুলো সংখ্যাকে নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বাকি দুজনের থেকে এ একটু বেটার হয়ে যাচ্ছে, যার জন্য ক্লিয়ার, তুলনামূলক বেটার হয়ে যাচ্ছে গড় পার্থক্য। এখন গড় পার্থক্য কি হয়, তো গড় পার্থক্য আমরা দুটো সংখ্যার রেসপেক্টে আলোচনা করতে পারি, এক মধ্যক, দুই মধ্যমা, ঠিক আছে। মধ্যমার সাপেক্ষে তুমি গড় পার্থক্য বের করতে পারো অথবা মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করতে পারো, নিয়মটা সেম হবে, শুধুমাত্র মধ্যকের জায়গায় মধ্যমা চলে আসবে, ঠিক আছে। মধ্যকের জন্য গড় পার্থক্যের যা নিয়ম আসবে, শুধু মধ্যকটাকে মধ্যমা দিয়ে রিপ্লেস করে দিলে পরে আমরা গড় পার্থক্য পেয়ে যাব মধ্যমার সাপেক্ষে। ক্লিয়ার? আমরা আলোচনা করবো ফার্স্টে মধ্যকের সাপেক্ষে কি করে গড় পার্থক্য বের করা হয়। এক মিনিট। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে তোর এই অঙ্কগুলোকে এই উদাহরণের সাহায্যে বুঝে নিই যে নিয়মগুলো কি কি আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, যে বইয়ের যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করা স্টার্ট করব, ঠিক আছে। দেখ যদি আমি এই একটা ডেটাকে সাহায্যে সবগুলোকে এক্সপ্লেন করি বা করতে পারি, ঠিক আছে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে জিনিসটা, ফর্মুলাগুলো বুঝতে সুবিধা হবে, তাই না। আচ্ছা, এখন এখন হচ্ছে গড় পার্থক্য। ফার্স্টে আমরা গড় পার্থক্য আলোচনা করব কার সাপেক্ষে, মধ্যক সাপেক্ষে, ঠিক আছে, মধ্যক সাপেক্ষে। মধ্যকের আরেকটা নাম হচ্ছে যৌগিক গড়, ঠিক আছে, সেই যৌগিক গড়ের সাপেক্ষেও তুই বলতে পারিস গড় পার্থক্য আলোচনা করতে হবে। তো মধ্যক সাপেক্ষে গড় পার্থক্যের ফর্মুলা
ঠিক আছে? সেটা হচ্ছে যে দেখ, আমরা এর আগে দেখেছি কোনো একটা তথ্যের, ঠিক আছে, যে সংখ্যাগুলো থাকে বা যে রাশিগুলো থাকে সেগুলো শ্রেণীবদ্ধ আকারে থাকতে পারে, শ্রেণীবদ্ধ আকারে নাও থাকতে পারে। সেগুলো পরিসংখ্যা বলে একটা পরিসংখ্যা বলে একটা জিনিস হয়, সে পরিসংখ্যা থাকতে পারে, পরিসংখ্যা নাও থাকতে পারে। ঠিক আছে? আমরা যে যে উদাহরণটা নিয়ে আমরা আলোচনা করছি, এদের ক্ষেত্রে কোনো পরিসংখ্যা পাওয়া যাচ্ছে না। কেন পরিসংখ্যা পাওয়া যাচ্ছে না? কারণ একদম ঠিক, কারণ প্রত্যেকটা সংখ্যা একবার করেই আসছে। ঠিক আছে? তাই কোনো পরিসংখ্যা আসেনি। পরিসংখ্যা মানে একটা সংখ্যা কতবার এসছে সেই সংখ্যাটাকে বলা হয় পরিসংখ্যা, ওই সংখ্যাটার পরিসংখ্যা বলা হয়। তো এখানে যখন আমি কোনো কিছুর কোনো পরিসংখ্যা বলে আলাদা কোনো কথা বলছি না, তখন বুঝতে হবে প্রত্যেকটা সংখ্যাই একবার করেই আসছে, এই জন্য পরিসংখ্যা টার্মটা ইউজ হচ্ছে না। এখন যদি আমি মধ্যক সাপেক্ষে গড় পার্থক্যকে আলোচনা করতে চাই এবং সেটা যদি পরিসংখ্যা ছাড়া হয়, ঠিক আছে, পরিসংখ্যা যুক্ত একটা হতে পারে, পরিসংখ্যা ছাড়া হতে পারে, তো পরিসংখ্যা ব্যতীত যদি হয় তাহলে ফর্মুলাটা কিছু এরকম। তো পরিসংখ্যা ব্যতীত, দুটোই দিয়ে দিব। পরিসংখ্যা ব্যতীত, ফার্স্টে আমরা পরিসংখ্যা ব্যতীত নিয়ে আলোচনা করছি বা পরিসংখ্যা মুক্ত। সেটা হচ্ছে পরিসংখ্যা মুক্ত, পরিসংখ্যা মুক্তটা হচ্ছে সামেশন mod of xi minus x bar divided by n, যেখানে যেখানে x বার হলো, বা এরভাবে বলি যে x1, x2, ডট ডট xn হলো প্রদত্ত তথ্য, কমা x বার হলো এই তথ্যের, সরি, এই তথ্যের মধ্যক, কমা n হলো মোট, আচ্ছা n হলো তথ্যগুলির মোট সংখ্যা, তথ্যগুলির মোট সংখ্যা। ঠিক আছে? এখানে যা যা দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য চ্যাপ্টার, সব কথাগুলো মিনিং সেম সেম থাকবে। ঠিক আছে? কথাগুলো মিনিং পাল্টাবে না। হয়েছে? তাহলে মধ্যক সাপেক্ষে পরিসংখ্যা মুক্ত যে গড় পার্থক্য, তার ফর্মুলা হচ্ছে এটা। আর পরিসংখ্যা যুক্ত যদি হয়, পরিসংখ্যা যুক্ত যদি হয় তাহলে একটা জায়গাতেই খালি চেঞ্জ আসবে, পরিসংখ্যা যুক্ত হলে পরে ফর্মুলাটা হবে সামেশন fi into mod of xi minus x bar divided by n, সামেশন fi into mod of xi minus x bar by n। ঠিক আছে? এখানে fi, যেখানে fi হলো xi এর পরিসংখ্যা, I equal to 1 2 3 dot dot n, x1 এর পরিসংখ্যা f1, x2 এর পরিসংখ্যা f2, x3 এর পরিসংখ্যা f3, এভাবে xi এর পরিসংখ্যা fi। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা গড় পার্থক্য নির্ণয় করতে চাই কিন্তু মধ্যক না, মধ্যমার সাপেক্ষে, তাহলে পরে কি হবে আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, যৌগিক গড় তো বুঝে গেলি, যে রাশির, প্রদত্ত রাশির যতগুলো সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যার যোগফল ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। ঠিক আছে? এটা হচ্ছে মানে মধ্যে কথা একদম যতগুলো মান দেওয়া আছে সেই মানগুলোর একদম মাঝামাঝি যে ভ্যালুটা, ঠিক আছে, বা অ্যাভারেজ যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে যৌগিক গড় বা মধ্যক। মধ্যমা কি ছিল? সব থেকে বড় বেশি পরিসংখ্যা ওটাকে বলা সংখ্যাগুলো মান। ঠিক আছে? একদম ঠিক। কি বলছিস? মাঝখানের মানটা, প্রদত্ত তথ্যমালার ঠিক মিডিলে যে ভ্যালুটা আছে, একদম মাঝামাঝি জায়গায় যে ভ্যালুটা আছে, তাকে বলা হয় হচ্ছে ওই তথ্যমালার কি, মধ্যমা। এখন প্রয়োজন নেই সেটা গড়মানই হতে হবে, মাঝামাঝি জায়গায় গড়মান থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে? কিন্তু
আমাদেরকে কি করতে হবে, যে ওই যে মধ্যমা একদম মাঝামাঝি জায়গায় যে সংখ্যাটা পাওয়া যাবে তথ্যমালাটার, তার সাপেক্ষে গড় পার্থক্য বের করতে হবে। কারণ সেটার ক্ষেত্রে গড় পার্থক্যের ফর্মুলা কি হবে, শুধুমাত্র এই এক্স বার যেটা অর্থাৎ মধ্যক, যেটা মধ্যকটাকে ও রিপ্লেস করে দিবে মধ্যমা, ঠিক আছে, মধ্যকটাকে মধ্যমা রিপ্লেস করে দিবে। তাহলে ফর্মুলা কি, এক এক না, এখানে হচ্ছে মধ্যমা সাপেক্ষে, আগে হেডিং নিয়ে নিই, মধ্যমা সাপেক্ষে, মধ্যমা সাপেক্ষে সেটা হচ্ছে এক, পরিসংখ্যা মুক্ত যদি হয়, পরিসংখ্যা মুক্ত কে নিয়ে যদি আলোচনা করি, তাহলে সেটা হবে সামেশন মড অফ এক্স আই মাইনাস এম ডিভাইডেড বাই এন, আমাদের যেখানে বাকি সবকিছুর মিনিং সেম, শুধুমাত্র এম এর মানেটা লিখে দিই, এম ইকুয়াল টু মধ্যমা, প্রদত্ত তথ্যের মধ্যমা, ঠিক আছে। আর দুই, পরিসংখ্যা পরিসংখ্যা যুক্ত যদি হয়, পরিসংখ্যা যুক্ত যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ডিভাইডেড বাই, সবকিছুর মিনিং আগের সাথে সেম থাকবে। হলো, যৌগিকরের উপর গড় পার্থক্যের উপর আমরা কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে। চল করি, বইয়ের থেকে এক্সারসাইজটা বের কর। অতি সংক্ষিপ্তের 6-1, ঠিক আছে, অতি সংক্ষিপ্তের 6-1, ভেরি শর্টের 6-1 পাওয়া গেছে। কি বলেছে, যে নিম্নলিখিত সংখ্যা শ্রেণীগুলির মধ্যক থেকে গড় পার্থক্য নির্ণয় করতে হয়। তো মধ্যক মানে কোনটা, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা, ফার্স্টেরটা, ফার্স্টেরটার রেসপেক্টে আমাকে গড় পার্থক্য বের করতে বলছে। সংখ্যাগুলো কি কি আছে, 7,9, সংখ্যাগুলো বলতে খুশ নেওয়া, 7,9, 24, 14, 26, তাহলে এগুলো হচ্ছে সংখ্যাগুলো, ঠিক আছে। এই সংখ্যাগুলোর প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যক বের করা। তো মধ্যক মানে এক্স বার, অতএব এক্স বার ইকুয়াল টু, এগুলো যোগফল, তাহলে 7 যোগ 9 যোগ 24 যোগ 14 প্লাস 26 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটা, কত হয়ে যাচ্ছে 16, 16 আর 24-এ 40, 40 আর এইদিকে 40, 80, 80 ডিভাইডেড বাই 5, 16, তো এটা ইকুয়াল টু 16, এক্স বার ইকুয়াল টু চলে আসবে 16, ঠিক আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স আই থেকে, এক্স আই গুলো থেকে এক্স আই মাইনাস এক্স বারের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে এক্স আই এর একটা চার্ট বানাবো, কলাম বানাবো, আর মড অফ এক্স আই মাইনাস এক্স বার এর একটা কলাম বানাবো। এক্স আই এর কলামের মধ্যে এই পাঁচটা সংখ্যাকে লিখবো, 7, 9, 24, 14, 26, এখানে হয়ে যাবে এক্স আই মাইনাস এক্স বার, মানে 7-এর থেকে 16 বিয়োগ কত হয়, -9, তার উপর মড, ঠিক আছে, তাহলে +9, ঠিক আছে। 9-এর জন্য কত হবে, 9 মাইনাস 16, 7, 24 মাইনাস 16, 8, 14 মাইনাস 16, 2, 26 মাইনাস 16, দ্যাট ইজ 10, ঠিক আছে। এই হয়ে গেল এক্স আই মাইনাস এক্স বার। আমাদের কি করতে হবে, এক্স আই মাইনাস এক্স বার বাই এন, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার বাই এন, এই যে ফর্মুলাটা, সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তাহলে এখানে একটা কাজ করি, এখানে নিচে সামেশনটা বের করে নিই, সামেশন মড অফ এক্স আই মাইনাস এক্স বার, এটা ইকুয়াল টু, ঠিক আছে। মডের জন্য এটা সব সংখ্যাগুলো প্লাস হয়ে গেল, ঠিক আছে, কোনো নেগেটিভ সংখ্যা পাওয়া গেল না। কিন্তু এটাই এর একটা, এই এই যে জিনিসটা করলাম, এটাই একটা নেগেটিভ ফ্যাক্টর হয়ে যায়, ঠিক আছে, কি, যে কোনো নেগেটিভ সংখ্যাই পাওয়া যায় না, মানে তথ্যের মধ্যে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে তাহলে চলবে না, বুঝতে পারলি কথাটা। তো মড অফ এক্স আই মাইনাস এক্স বার এর সামেশন করলে কত আসে দেখি, 8 2 10, 10 10 20, 20 36, তাই না, 36 আসছে। তো আমাদেরকে 36-কে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে, তাহলে অতএব গড় পার্থক্য, গড় পার্থক্য সেটা হবে 36/5, দ্যাট ইজ 36-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 7.2, 7.2 হয়, তাই না। কি বোঝা গেল তো, এই তো।
একটু জল খাই। মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বোঝা যাচ্ছে? ওকে, তারপরটা যাই। এরপরে হচ্ছে 6-1 গেল, আমরা করবো 7-2। 4টা অঙ্ক গ্যাপ দিয়ে করছি, ঠিক আছে? সিম্পল। 7-2, 7-2 দেখ কি বলা আছে, কতগুলো পরপর সংখ্যা বলা আছে, আমাদের কি করতে বলছে, মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করতে বলছে। তো মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য মানে কি, আমাদেরকে আগে মধ্যমাটা বের করতে হবে, ঠিক আছে? মধ্যমা কি করে বের করব? মাঝখানে যেটা, আচ্ছা এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? আগে পরপর সাজাতে হবে, এটা ঠিক। এখানে আগে টোটাল কতগুলো সংখ্যা আছে? হ্যাঁ, 10টা আছে না 9টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 2 নম্বর 9টা আছে। 9টা। দেখ মধ্যমার জন্য আগে বলে দিই, মধ্যমার জন্য কিন্তু আগে সংখ্যাগুলোকে সাজাতে হবে, ঠিক আছে? তো আমরা সাজিয়ে নিচ্ছি, কিন্তু মোট সংখ্যা তো আনচেঞ্জ থাকবে। মোট সংখ্যা 9টাই থাকবে। 9টার মানে ঠিক মাঝখানে কে আছে? 5 নম্বর সংখ্যাটা। ভেরি গুড। কিন্তু যদি 10টা সংখ্যা থাকতো, একদম ঠিক, তাহলে পরে আমাকে কি করতে হতো, তখন 5 আর 6 নম্বর সংখ্যা দুজনের গড় বের করতে হতো, ঠিক আছে? হুম, কি বললি? রুপিস, রুপিস পয়সা, টাকা, ঠিক আছে? তাহলে তাহলে পরে আচ্ছা আমরা কি করি, ফার্স্ট অফ অল সংখ্যাগুলোকে রিঅ্যারেঞ্জ করি। হ্যাঁ, 7-2 বল রিঅ্যারেঞ্জ করে প্রথমে কে প্রথমে কাকে লিখবো? 26, 29, তারপরে 39, ওকে, তারপরে 46, ওকে, তারপরে 59, তারপরে কত? 65, 73, 79, ওকে। তাহলে পরে হ্যাঁ, আর 85, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 হলো। তাহলে পরে এর মধ্যমা, মধ্যমা ইকুয়ালস টু 5তম পদ, অর্থাৎ কত? 59, তাই না? এই মধ্যমাটাকে আমরা এম নাম দিচ্ছি, এটা ইকুয়ালস টু এম ধরি। এখন আমাদের চার্ট বানাতে হবে। এক্সআই একই রকম চার্ট, কিন্তু এবার এক্সআই এর সাথে থাকবে হচ্ছে এক্সআই মাইনাস এম এর মড, ঠিক আছে? এক্সআই গুলো হচ্ছে 26, 29, 39, 46, 59, 65, 73, 79, 85। 26 এর জন্য এক্সআই মাইনাস এম কে হিসাব করতে হবে, মানে 26 মাইনাস 59 কে হিসাব করতে হবে। কত হয়ে যাবে 26 মাইনাস 59? 33, তাই তো? 33 আর প্লাস 33, কারণ মড নেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে কত হবে? 29 মাইনাস 59, তাহলে 30, 39 মাইনাস 59 20, 46 মাইনাস 59 13, 59 মাইনাস 59 0, 65 মাইনাস 59 6, 73 মাইনাস 59 14, 79 minus 59 85 minus 59 16, 26। আমি ক্যালকুলেশনই করছি না, আমি পুরো ব্যাপারটা তোদের উপরই ছেড়েছি, ঠিক আছে? তোরা 26 বলে 26, 16 বলে 16, ঠিক আছে? এই জায়গাতে এখন আমরা কি করবো, সবগুলোকে যোগ করব। যোগ মনে হচ্ছে এখানে হয়ে যাবে 63, 83, 96, 96 plus 6 102, 102 plus 14, 102 plus 14 116, 116 plus 20, 116 plus 20 136, 136 plus 26 162, 162, 162, ঠিক আছে? এটা হচ্ছে সামেশন মড অফ xi মাইনাস m, এর ভ্যালু হয়ে যাচ্ছে 162। দেয়ারফোর আমাদের লাগবে গড় পার্থক্য কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে। গড় পার্থক্য মধ্যমা সাপেক্ষে।
সেটা হচ্ছে 162 ডিভাইডেড বাই টোটাল কতগুলো সংখ্যা, 9টা, 162 বাই 9। দেখতো কত আসে 162 বাই 9, 162 বাই 9, 18, 18, তাহলে 18, ঠিক আছে, 18 হয়ে গেল। বোঝা যাচ্ছে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য আর মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য। নেক্সট আমরা যেটা করব 4টা অঙ্ক গ্যাপ দিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 হয়ে যাচ্ছে। 9 নম্বর কোশ্চেনটা দেখ, গড় পার্থক্য বের করতে বলছে। ঠিক, গড় পার্থক্য বের করতে বলছে, কিন্তু কার সাপেক্ষে এটা বলছে, কি মধ্যক না মধ্যমা, তাহলে আমাদেরকে দুটোই করতে হবে। তো আমরা এই অঙ্কটা দুটোই বের করব, মধ্যকের সাপেক্ষ গড় পার্থক্য বের করব, মধ্যমার সাপেক্ষ গড় পার্থক্য বের করব, এবং কম্পেয়ার করব যে অ্যান্সারটা কি সিমিলার, সেম সেম আসছে, নাকি মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য আর মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্যটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে দুটো অ্যান্সার। ঠিক আছে, চল হিসাব করি। আচ্ছা, রুল সেম থাকবে। এটা হচ্ছে কত নম্বর, 9 নম্বর অঙ্ক না, 9 নম্বর অঙ্ক। মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য, গড় পার্থক্য, মধ্যক সাপেক্ষে গড় পার্থক্য। আচ্ছা, ডেটাটা বল আমাকে। প্রথমে মধ্যক বের করতে হবে, মানে এক্স বার বের করতে হবে। তার জন্য আমার সংখ্যাগুলো লাগবে। সংখ্যাগুলো বলতো একটু, কি কি সংখ্যা আছে পরপর একটু বল না। কোয়েশ্চেন নাম্বার 9, হ্যাঁ হ্যাঁ, 7, 9, 16, 24, 26, 31, 32, 39, ওকে। আচ্ছা দেখ, সাজানোই আছে, তাই না? তার মানে মধ্যমা বের করতে আমাদের ওই একটা এক্সট্রা খাটনি করতে হবে না। এক্স বার এটা ইকুয়াল টু 7 প্লাস 9 প্লাস 16 প্লাস 24 প্লাস 26 প্লাস 31 প্লাস 39 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 7, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9 7 16, 16 আর এদিকে হচ্ছে 40, 56, 56 আর 26, 56 আর 26 হয়ে যাচ্ছে কত, 82, 82 প্লাস 31, 82 প্লাস 31 কত হয়ে যাচ্ছে, 82 প্লাস 31 মানে হয়ে যাচ্ছে 113, 31 মানে হয়ে যাচ্ছে 113, 113 আর হচ্ছে 39 মানে হয়ে যাচ্ছে 251, 152 ডিভাইডেড বাই 7, ঠিক আছে, 152 বাই 7। দেখ তো 152 বাই 7 করলে কত হয়, চেক করে দেখ, দশমিক আসবে এত। হ্যাঁ দেখ, কিছু একটা আমাকে লাগবে তো ডেটাটা কত আসে সেই সংখ্যাটা আমার লাগবে তো। এক্স বার ইকুয়ালস টু দেখো কত আসে, 21 দুই ডিজিট অব্দি নিয়ে নিবি, 21.71, তাই তো, 21.71, ওকে, ভেরি গুড। আচ্ছা, এক্স বারের মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ওই যে চার্টটা তৈরি করবো, এক্স আই আর এক্স আই মাইনাস এক্স বার এর মড। এক্স এর মানগুলো বসাবো, 7, 9, 16, 24, 26, 31, 39। এক্স আই মাইনাস এক্স বার গুলোকে বসিয়ে দেবো। আচ্ছা, 7 মাইনাস 21.71 হবে হচ্ছে 14.71। ঠিক আছে, ক্যালকুলেটর লাগবে কিন্তু, হ্যাঁ ক্যালকুলেটর লাগবে সঙ্গে, পরীক্ষার সময় থাকবে না, তাহলে হাতে কষতে হবে। ঠিক আছে, 14.71, 9 মাইনাস, আপাতত ঠিক আছে, আজকে যেহেতু প্রথম দিন, আজকে তোরা ক্যালকুলেটর ইউজ করতে পারিস। ঠিক আছে, 21.71 এর থেকে 7 বিয়োগ করলাম, 14.71 হলো। 9 মাইনাস 21.71 মানে হয়ে যাবে কত, 12.71। 16 মাইনাস 21.71 কত হয়ে যাবে, 5.71। আচ্ছা, 24 মাইনাস 21.71 এটা কত হয়ে যাবে, না 3 পয়েন্ট কত 71 কি করে হয়, 29, ইয়েস 3.29 কত, 2.9, ইয়েস 2.29 হবে, 2.29। 26 মাইনাস 21.71, 26 মাইনাস 21.71 কত হয়ে যাবে,
আরো 2 বাড়বে 4.29। আচ্ছা 31 মাইনাস 21.29 71 কত হয়ে যাবে? হুম 24 থেকে 31 কত বড়? 24 থেকে 31 কত বড়? 7 7 24 থেকে 21 না 31 হচ্ছে 7 বড়। তো এখানে যেটা আছে 9.29 হয়ে যাবে। ঠিক আছে 24 থেকে 39 কত বড়? 15। তার মানে এটা হয়ে যাবে 2.29 এর সাথে 15 যোগ মানে 17.29। এই হয়ে গেল ভ্যালুগুলো। ঠিক আছে তো এখানে আমরা এখন কি করব? সামেশনটা চেক করব। সামেশন মড অফ xi মাইনাস x বার কত হয় দেখো। হুম 66.29 তাই তো 66.29 সামেশন xi মাইনাস x বার সামেশন xi মাইনাস x বার। আচ্ছা ঠিক আছে আমাদের দেয়ারফর গড় পার্থক্য আপনি হিসাব করি গড় পার্থক্য। গড় পার্থক্য এটা কার সাপেক্ষে? মধ্যক সাপেক্ষে। মধ্যক সাপেক্ষে কত হয়ে যাবে তাহলে? 66.29 ডিভাইডেড বাই কয়টা ছিল? 7টা না? ডিভাইডেড বাই 7 66.29 বাই 7 দেখো কত আসে। 66.29 ডিভাইডেড বাই 7 কত আসে দেখো। 9.47 9.47 তাই না? তাহলে গড় পার্থক্য আসলে হচ্ছে 9.47 কার সাপেক্ষে? মধ্যক সাপেক্ষে। একই সাথে আমরা কি করব? মধ্যমা সাপেক্ষেও গড় পার্থক্য বের করব। আমি মধ্যমা অবধি করছি তারপরে বাকি পার্টটা তোমরা এখন করবে। ঠিক আছে তো মধ্যমা এম এর মান বের করতে হবে। এম ইকুয়ালস টু কত হবে? 20 কেন 24 হবে? 1 2 3 1 2 3 হ্যাঁ 24 ইয়েস মিডল ভ্যালুটা হচ্ছে 24 এম এর ভ্যালু 24। অতএব এটা হচ্ছে আমরা কি করছি? মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য বের করছি। মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য ইমের ভ্যালু পেয়ে গেলাম। দেয়ারফর xi আর মড অফ xi মাইনাস m এই চারটা হিসাব করো দেখো মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য কত আসে।